ছোট গল্প আশ্রয়, মৃত্যুঞ্জয় কুমার ঘোষ। কলিং বেলটা বেজে উঠল ডিংডং করে। ঘড়িতে 5টা বাজে। বোধহয় মুখার্জি এলো। ছায়া, দেখতো কে এলো। ওপাশের ঘর থেকে নিখিলেশবাবুর গলা ভেসে এলো। ছায়া দরজাটা খুলে দিতেই একটা ছোট ঠোঙা হাতে নিয়ে মুখার্জি ঢুকল। মুখার্জি মানে শঙ্কর মুখার্জি। নিখিলেশ ঘোষ আর এই শঙ্কর মুখার্জি সেই হাফ প্যান্ট বেলা থেকেই বন্ধু। নিখিলেশ আর শঙ্কর দুজনেই এখন অবসরপ্রাপ্ত। নিখিলেশ ছিলেন LIC কলকাতা সাবারবান ডিভিশনের HPF ম্যানেজার, আর শঙ্কর মুখার্জি একটানা 34 বছর জয়পুরিয়া কলেজে পড়িয়ে গত বছর অবসর নিয়েছেন। হাতের ঠোঙাটা টি টেবিলে রেখে শঙ্করবাবু বললেন, ছায়া দিদি ভাই, 2টো প্লেট নিয়ে আয়। নিখিলেশকে 2টো আর আমাকে 2টো দিবি। তোর জন্যেও একটা আছে। রসিকের দোকানের কিং সাইজ সিঙাড়া। ছায়া রান্নাঘর থেকে 2টো প্লেট এনে সিঙাড়া দিতে দিতে বলল, যতই আমাকে ঘুষ দাও, দিদা এসে জেরা করলে আমার কিন্তু সব বলে দিতে হবে। আমি মিথ্যা কথা বলতে পারবো না। নিখিলেশ বললেন, ওরে থাম থাম, সিঙাড়াটা একটু আয়েশ করে খেতে দে। তোর দিদা তো আজ সবে গেল। এখনই যদি অত ভয় দেখাস, সিঙাড়াটা খেতে পারবো? নিখিলেশের এই কথাটায় ছায়ার মনে তার থেকে 5 গুণ বয়সী এক প্রবীণের প্রতি কেমন যেন একটু করুণা হলো। না না দাদু, ও 1-8 দিন খেলে কিছু হয় না। আমি দিদাকে ম্যানেজ করে নেব। খানিকটা অপরাধ স্খলনের ভঙ্গিতে ছায়া বলল। ছায়া নামের এই মেয়েটি নিখিলেশের বাড়িতেই থাকে। নিখিলেশের স্ত্রী হেমাঙ্গিনী ওকে নিখিলেশের দেশের বাড়ি থেকে এনেছেন। গরিব ঘরে জন্মানোর খেসারত হিসাবে এই বয়সেই সংসারের সব কাজকর্ম বেশ গুছিয়ে করতে পারে। কতই বা বয়স হবে ওর? বড়জোর 13 বছর। এ সময় যার ফড়িংয়ের মতো উড়ে বেড়ানোর কথা, 5-6খানা বই খাতা বগল দাবা করে তিরিং বিরিং করে স্কুলের পথে হাঁটার কথা, সে কিনা অন্যের বাড়িতে পটু গিন্নির মতো গেরস্থালি সামলাচ্ছে। হেমাঙ্গিনী অবশ্য ছায়াকে স্কুলে ভর্তি করতে চেয়েছিলেন। বাড়ির পাশেই তো বিনোদিনী গার্লস স্কুল। কিন্তু ছায়া কিছুতেই রাজি হয়নি। হয়তো ভেবেছে এই ভালো মানুষ দাদু দিদার কাছে ঋণের বোঝা আর বাড়াবে না। আজন্ম সঙ্গী দারিদ্র যেন ওইটুকু ছায়াকেও বয়স অনুপাতে অনেক বেশি পরিপক্ক করে তুলেছে। তবে হাল ছাড়বার পাত্রী না হেমাঙ্গিনী। ছায়াকে নিয়মিত বাড়িতেই পড়ান। শঙ্কর ঠাকুরপো সপ্তাহে 3 দিন বিকেলে এসে ছায়াকে পড়িয়ে যান। হেমাঙ্গিনী বিনোদিনী গার্লসের হেডমিস্ট্রেসকে বলে রেখেছেন ক্লাস 9-এ ছায়ার রেজিস্ট্রেশনটা করে নেবেন। একেবারে মাধ্যমিকে বসবে ও। ওর যা মেধা, বাড়িতে পড়লেও অসুবিধা হবার কথা নয়। শঙ্কর মুখার্জি সিঙাড়া খেতে খেতে বললেন, রসিক সিঙাড়াটা বানায় ভালো, তবে স্কুল জীবনের সেই সিঙাড়া, ওহ, সে স্বাদ এতে নেই। আচ্ছা ছায়া, তুই কোনো দিন পয়সা চুরি করে সিঙাড়া খেয়ে দেখেছিস? অপ্রস্তুতের মতো ছায়া বলল, এ মা দাদু, তুমি এ কী বলছো? আমি চুরি করব কেন? নিখিলেশ বললেন, আরে এ চুরি সে চুরি নয় রে পাগল। তোর শঙ্কর দাদু আর আমি যখন স্কুলে পড়তাম তখন কত চুরি করে সিঙাড়া খেয়েছি। ধর, মা কোনো জিনিস আনতে দিলেন, জিনিস কেনার পয়সা থেকে কিছু পয়সা বাঁচিয়ে তা দিয়ে সিঙাড়া খেয়ে নিতাম। সে তো পরের পয়সা না রে পাগল, বাড়ির পয়সা। ও চুরিতে কোনো দোষ নেই। সে যাই হোক, ছায়া, দিদা ফিরলে যেন তুই আবার সাতকাহন করে গল্প করতে যাস না। মুখার্জিটা তাহলে খুব কষ্ট পাবে। আসলে সিঙাড়া আনতে তো ওকে আমিই বলেছিলাম। কি জানিস ছায়া, এখনও মাঝে মাঝে মনে হয় আবার জাগি, সব নিয়মের শেকল ছিঁড়ে ফেলি। এই স্রোতহীন মজে যাওয়া জীবন আর ভালো লাগে না। ছায়া বলল, দাদু, আজ তোমার গলায় বিদ্রোহের সুর, তোমার ভাব ভঙ্গিমা, কথা বলা আজ যেন কেমন সৃষ্টি ছাড়া, বিদ্রোহীদের মতো। আমি বিদ্রোহী কবিতা পড়েছি। নিখিলেশ বললেন, ঠিক ধরেছিস দিদিভাই, তোর বুদ্ধি আছে। তোর ওইটুকু একটা মন, তা দিয়ে আমার ভেতরটাকে তুই অনেকটাই দেখে ফেলেছিস।
জানিস তো দিদি, আমার যখন তোর মতো বয়স ছিল, নারকেল গাছের কোটর থেকে পাখির বাচ্চা তুলে আনতে গিয়ে কতবার যে বুকের ছাল তুলেছি। মা কত বকুনি দিতেন, কিন্তু স্বভাব পাল্টাতে পারিনি। তখন আমরা দেশের বাড়িতে থাকতাম, সে এক মুক্ত বিহঙ্গের জীবন ছিল। আর এখন এই বদ্ধ খাঁচার মতো ফ্ল্যাটের মধ্যে জীবন কোথায় বলতো? একে কি বাঁচা বলে? তোর দিদাকে কতবার বলেছি, ছেলে বৌমা এখানে থাক, চলো আমরা গ্রামে ফিরে যাই। কিন্তু তার মনে শহরের কিরং যে লেগেছে, তিনি রাজি হন না। আসলে ওর জন্ম তো এই শহরের কুঠুরিতে। মুক্ত প্রকৃতির সে রূপের মাহাত্ম্য ও আর কি বুঝবে? ও তো সারা জীবন একটা পুরো রামধনুই দেখেনি। বৃষ্টিতে ভিজতে ভিজতে বৈশাখ মাসে আম কুড়োতে পেরেছেও কোনো দিন? নিখিলেশের স্ত্রী হেমাঙ্গিনী বাবার একমাত্র সন্তান, বেথুনের ইংরেজি অনার্স। ওর বাপ ঠাকুরদাদারা 3 পুরুষ কলকাতার বাসিন্দা। হেমাঙ্গিনীর বাবা অবনীবাবুও LICতে বড় পদে চাকরি করতেন। অবনীবাবুর ছিল জহুরির চোখ। জীবনপ্রকাশ ভবনে নিখিলেশকে অল্প কিছুদিন দেখেই উনি বুঝতে পেরেছিলেন এ ছেলে লম্বা রেসের ঘোড়া। নিখিলেশ তখন আপার ডিভিশন ক্লার্ক, দীর্ঘদেহী 28 বছর বয়সী এক টকবগে যুবক। হেমাঙ্গিনী তখন সবে অনার্স পাশ করেই বিনোদিনী গার্লসে ইংরেজির শিক্ষিকা পদে যোগ দিয়েছেন। অবনীবাবুর নিখিলেশকে খুব মনে ধরে। চলনে বলনে দর্শনে অনেকেই নিখিলেশকে অফিসার বলে ভুল করত। আসলে অফিসার হওয়ার জন্যেই বোধহয় নিখিলেশবাবুরা জন্মান। তা না হলে ক্লার্ক হয়ে ঢুকে ডিভিশনাল ম্যানেজার হয়ে রিটায়ার করা কেউ কখনো শুনেছে এমন কথা? অবনীবাবুই একদিন মেয়েকে বলছিলেন, জানিস তো মা, নিখিলেশ সামনে যতগুলি ডিপার্টমেন্টাল পরীক্ষা পেয়েছে তার প্রত্যেকটিও ক্র্যাক করেছে এক চান্সেই। ততদিনে হেমাঙ্গিনী নিখিলেশের জীবনে এসে গেছেন। জয়ের জন্মের সময় হেমাঙ্গিনী মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন, কিন্তু ছুটি শেষ হওয়ার পর আর চাকরিতে ফিরে যাননি। নিখিলেশ বরং হেমাঙ্গিনীকে ভেবে দেখতে বলেছিলেন, যাতে পরে আফসোস করতে না হয়। কিন্তু হেমাঙ্গিনী সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। নিখিলেশকে তিনি বলেছিলেন, দেখো, আমি যদি চাকরিটা চালিয়ে যাই, প্রতি মাসে কিছু অর্থ আসবে ঠিকই, কিন্তু হারাবেও অনেক কিছু। জীবনে সংসারে অর্থই সব নয়। সেদিন বাচ্চা ছেলের মতো আনন্দ করতে করতে নিখিলেশ বলেছিলেন, হেমাঙ্গিনী, আমি তোমার জন্যে গর্বিত। আজ সবে 2 দিন হলো হেমাঙ্গিনীকে নিয়ে গিয়েছে জয় আর জয়ের বউ। জয় নিখিলেশের একমাত্র ছেলে। ওর শ্বশুরবাড়ি হাজারিবাগে। জয়ের শালিকার বিয়ে। আরও 2-3 দিন পরে ওরা বাড়ি ফিরবে। জয়ের শ্বশুর খুব করে বলেছিলেন নিখিলেশকে এই উপলক্ষে একটু হাজারিবাগ ঘুরে আসতে, কিন্তু বাড়ি পাহারার অছিলায় নিখিলেশ রাজি হননি। জয়ের শ্বশুরকে তিনি তখনই বলে দিয়েছেন, দেখুন বেয়াইমশাই, দিনকাল ভালো না, বাড়িতে কেউ একজন থাকা দরকার, তা আমিই না হয় এবার থাকি। জয়ের মাকে বরং ওদের সাথে পাঠিয়ে দিচ্ছি, ওনারও ভালো লাগবে, আর ওনার তো তেমন কোথাও যাওয়া হয় না। এ প্রস্তাবে জয়ের শ্বশুরের মনে আর কোনো খেদ ছিল না। নিখিলেশ মনে মনে বেশ পুলকিত। যাক, কটা দিন বেশ বাঁধনহারা আনন্দে কাটানো যাবে মুখার্জিটার সঙ্গে। হেমাঙ্গিনী থাকবে না, বৌমা থাকবে না, নিয়ম নিষেধের বাড়াবাড়িও থাকবে না। মুখার্জিকে নিয়ে এই কটা দিন বেশ আনন্দে কাটাবো, সেই ছেলেবেলার মতো। শুধু ছায়াকে দলে টানতে হবে, কারণ যাবার সময় হেমাঙ্গিনী ছায়াকে বুঝিয়ে গেছেন দাদু কখন খাবে, কখন স্নান করবে, ইত্যাদি ইত্যাদি। হেমাঙ্গিনী বড় কড়া ধাতের মানুষ, একটু অনিয়ম করতে দেয় না। সারাক্ষণ শুধু শাসন আর শাসন, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আরে বাবা, করবেটা কি তাহলে নিখিলেশ? অবসরই তো নিয়েছে, ম্যালেরিয়া থেকে তো ওঠেনি। অবসর নিয়েছে বলে কি আদ্যিকালের বুড়ো হয়ে গেছে নাকি? হেমাঙ্গিনী যে ওকে কি ভাবে! মাঝে মাঝে একটু অধৈর্য হয় বটে নিখিলেশ, তবে মনে মনে হেমাঙ্গিনীর এই শাসন ওর মন্দ লাগে না। ওই যে খোটায় বাঁধা গরু যেমন ঘুরে ঘুরে ঘাস খায়,
মাঝে মধ্যে দু একটা হ্যাচকাটান মারে বটে, তবে খোঁটাটা একেবারে উপরে যাক তা বোধহয় গরু নিজেও চায় না। হেমাঙ্গিনী হচ্ছে নিখিলেশের সেই খোঁটা। নিখিলেশের অফিসে রবীন দত্ত নামে এক ভদ্রলোক ছিলেন। কাকতালীয় নাকি পরিকল্পিত, ভদ্রলোকের ছিল রবি ঠাকুরের মতো শ্মশ্রুগুম্ফযুক্ত মুখ। আড়ালে অফিসের লোকেরা ওকে টেগর বলতো। আপাতভাবে দেখতে সাধু বাবার মতো হলেও ধর্মীয় গোঁড়ামি বা ভণ্ডামির লেশমাত্র তার চরিত্রে ছিল না, বরঞ্চ একটা উদার ঋষি ঋষি ভাব ছিল তার মধ্যে। মানুষ সম্পর্কে, জীবন সম্পর্কে তার ছিল গভীর উপলব্ধি। নিখিলেশের তখন 30-এর কোঠায় বয়স। কথায় কথায় রবীনবাবু একদিন নিখিলেশকে বলছিলেন, ভায়া, এখন তো তোমার টকবগে নওজোয়ান বয়স, এখন বুঝবে না, আর 10-15 বছর পরে বুঝবে। নারীর একই সাথে 3টি রূপ থাকে, কন্যা, জায়া, মাতা। হেমাঙ্গিনীর সাম্প্রতিককালের শাসনের বহর দেখলে নিখিলেশের রবীনবাবুর সেই কথাটা মনে পড়ে। আজকাল আড়ালে নিখিলেশ হেমাঙ্গিনীর দিকে মাঝে মাঝেই একদৃষ্টে তাকিয়ে থাকে। হেমাঙ্গিনীর জায়া সত্তাকে ছাপিয়ে মাতৃসত্তা যেন ক্রমশ ক্রিয়াশীল হয়ে উঠছে। ছায়াটাও হেমাঙ্গিনীর সাথে থেকে থেকে এই বয়সেই বেশ প্রভাবশালী হয়ে উঠছে। এই দুদিনে হেমাঙ্গিনী নিখিলেশকে 6 বার ফোন করেছে, আর ছায়াকে নিখিলেশের দ্বিগুণ তো হবেই। 30 বছরের বিবাহিত জীবন নিখিলেশ আর হেমাঙ্গিনীর, কিন্তু সাম্প্রতিককালের হেমাঙ্গিনীকে নতুন করে আবিষ্কার করছে নিখিলেশ। এই হেমাঙ্গিনীকে ও আগে কখনো দেখেনি বা দেখা হয়ে ওঠেনি সেভাবে কোনো দিন। নিখিলেশের শরীর বা মনের বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনা দেখলে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েন হেমাঙ্গিনী। আবার স্নান খাওয়া নিয়ম শৃঙ্খলায় নিখিলেশ যদি কোনো রকম শৈথিল্য দেখায়, হেমাঙ্গিনী যেন কেমন ঠান্ডা দৃষ্টিতে তাকায় ওর দিকে। চিৎকার চেঁচামেচি করতে হেমাঙ্গিনী কোনোদিনই পছন্দ করেন না। আগের দিন চা সিঙারার আসর জমাতে গিয়ে ছায়া দিদিভাইয়ের পড়া হলো না। আসলে হেমাঙ্গিনীর শাসনমুক্ত প্রথম দিনটা একটু সেলিব্রেট করার লোভ সামলাতে পারেনি নিখিলেশ। নিখিলেশই মুখার্জিকে বলেছিলেন, শঙ্কর, আজ অন্তত ওকে পড়াতে বসিস না। শঙ্করবাবু বলেছিলেন, কেন রে, ছায়া দিদিভাইয়ের শরীর খারাপ নাকি? আরে না, বরং উল্টো, ছায়া দিদিভাই আজ ফুল ফর্মে আছে। ও তো আজ মহারানী, তোর বৌঠান ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে না, আজই তো সেটা প্রয়োগ করবার সঠিক দিন। এমন দিনে পড়ায় মন বসে? শঙ্করকে বেশ মজা করে করে বলছিলেন নিখিলেশ। হেমাঙ্গিনী যাওয়ার সময় ছায়াকে পই পই করে বলে গেছেন, তোর ভরসায় কিন্তু দাদুকে রেখে যাচ্ছি ছায়া, দেখিস দাদু যেন কোনো অনিয়ম অনাচার না করেন। ছায়া ছোট মানুষ হলেও হেমাঙ্গিনীর ওর উপরে বেশ আস্থা আছে। শঙ্কর মুখার্জি সেদিন বলেছিলেন, দেখ নিখিলেশ, আমার ছায়া দিদি ভাই বেশ দায়িত্বশীল, পড়াশোনায়ও মনোযোগী, ওর উপরে দোষ চাপিয়ে তুই পার পাবি না। তোর মতলবটা কি বলতো? নিখিলেশ বলেছিলেন, আরে না, মতলব টতলব কিছু না। দেখ, হেমাঙ্গিনী, জয়, বৌমা 4-5 দিন থাকবে না। 47 সালে তুইও জন্মাসনি, আমিও না, আর ছায়া দিদি ভাইয়ের তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং 47-এর 15ই আগস্ট কেমন ছিল, কী ছিল সেদিনকার অনুভূতি, তুই আমি কেউই পরখ করতে পারিনি। কিন্তু এই 4-5 দিনে, যে মাসের যে তারিখই হোক না কেন, আমার কাছে প্রত্যেকটা দিনই 15ই আগস্ট বলে হো হো করে হাসিতে ফেটে পড়েছিলেন নিখিলেশ। ছায়া সবটা না বুঝতে পারলেও কিছুটা আন্দাজ করে নিয়ে বলেছিল, দাদু ভালো হচ্ছে না কিন্তু, তুমি দিদার নিন্দা করছ। শঙ্কর মুখার্জি বলেছিলেন, তুইও সব রসায়ন বুঝবি না দিদি, ওকে বলে বুড়ো বয়সের প্রেম, তুই যখন বুড়ো হবি তখন বুঝতে পারবি। ছায়া লজ্জা পেয়ে এক ছুটে চা করার ওছিলায় রান্নাঘরে ঢুকে গেল। নিখিলেশের সেদিনকার সেলিব্রেশনটা ছিল অসাধারণ, অভূতপূর্ব। 2 প্রৌঢ় আর 1 কিশোরীর অকপট ছেলে মানুষের জমাটি আড্ডা।
এদের তিনজনের কাণ্ডকারখানা দেখে মনে হচ্ছিল কবির সেই লাইন দুটি সত্যি হলেও একমাত্র সত্যি না, উল্টো দিকটাও সত্যি হতে পারে। ঘুমিয়ে আছে শিশু হৃদয় সব পিতারই অন্তরে। আজ আর ছায়া দিদিভাইয়ের পড়ার ক্ষতি হোক নিখিলেশ চান না। মুখার্জিকে বললেন, শঙ্কর, কালকের দিনটা নষ্ট হয়েছে। ছায়ার একদম পড়া হয়নি, আজ ওকে মন দিয়ে পড়া। আমাদের এই দুই বুড়োর কারণে যদি ওর পড়ার ক্ষতি হয়, তার চেয়ে বড় সামাজিক অপরাধ আর হয় না। বলতে বলতে ছায়া মুড়ি আর চা নিয়ে এসে গেল। চা মুড়ি খেয়ে নিখিলেশ বললেন, দিদিভাই, তোরা পড়াশোনা কর, আমি বরং লন্ড্রিটা একটু ঘুরে আসি। আর দরজার দিকে একটু খেয়াল রাখিস, তোর দিদা যদি আসে। ছায়া হাসতে হাসতে বলল, ও দাদু, দিদা কোথা থেকে আসবে? আজ তো সবে 2 দিন হলো গেছে। নিখিলেশ বললেন, 2 দিন হয়েছে মোটে না? তাহলে আসতে পারে না বল? ছায়া কোনো উত্তর না দিয়ে মিটিমিটি হাসছিল। নিখিলেশ আস্তে আস্তে দাস লন্ড্রির দিকে রওনা দিল।